এই গুম এবং খুনের সংস্কৃতি শেখ হাসিনা সারা দেশে তিনি চালু রেখেছিলেন, কারণ তাকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। উনি জেনে গেছেন যে ভোট করে আর কোনোদিন তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। এই কারণেই তিনি এমন একটি অমানবিক পন্থা অবলম্বন করেছিলেন, যে পন্থা দিয়ে তিনি তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চান। এই জন্য তিনি শ্রমিককে গুম করেছেন, তিনি ছাত্রকে ক্রস ফায়ার দিয়েছেন, দিয়ে একের পর একতরফা প্রহসনের নির্বাচন করে শেষ 7ই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয়, তাকে আর কেউ ধরাছোঁয়ার মধ্যে পাবে না। বন্ধুরা আমার, আল্লাহ তো সবসময় দেখে, অনেক সময় দড়ি ছেড়ে দেয়, তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম। বন্ধুরা আমার, সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু, কিশোর, তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও মনে করেছিলেন টিকে থাকতে, কিন্তু একের পর এক নিজেদের আত্মদান, নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল, প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরই পায়। শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে 1-2 লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে হবে, কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি। সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক, আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকর্মীর দেখে আরেকজন শিশু কিশোর এগিয়ে গেছে নিজের জীবন দেওয়ার জন্য। এই আত্মোৎসর্গ, এই মহিমামণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে। আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে। বন্ধুরা আমার, তার মধ্যে একটি জীবন এই সিলেটের সাংবাদিক তোরাব আলী। 19 জুলাই সেই দিন আমি গ্রেপ্তার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এরপরে শুনলাম যে তোরাব আলী, কি তোরাব, আবু তোরাব, সে নিহত হয়েছে। নয়াদিগন্তের এই তরুণ সাংবাদিক মাত্র 2 মাস আগে যার শুভ পরিণয় হয়েছে, বিয়ে হয়েছে, তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়েছে। সেদিন বিএনপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে আবু তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই আত্মদান তো বৃথা যাবে না, এই আত্মদান তো বৃথা যেতে পারে না। আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ 15-16 বছর, এখনো তারা দিয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার আমলে একভাবে দেখেছে, তারা আরেকভাবে দেখছে। বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষ না? দেখা মাত্রই সীমান্তে আপনি গুলি করে হত্যা করেন, আপনি ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন কয়েকদিন আগে। 1 সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলভীবাজারে স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করলেন। বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয়, তখন আওয়ামী লীগের কোন নেতা, তার নাম যদি ধনঞ্জয় হয়, তার নাম যদি সুকুমার হয়, এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দাঙ্গার খেতাব দেন। আজকে যে বাংলাদেশি নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করলো, এটা কি বলে আপনারা এটার নাম দেবেন? এটা এখন কি বলবেন আপনারা? এখন তার পরিচয় সে বাংলাদেশি, বেআইনিভাবে সীমান্ত পার হচ্ছিল। বন্ধুরা, বাংলাদেশি মানুষের পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে, কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক, অপরাধী এবং হাজার লক্ষ কোটি চোরেরা
দিল্লি পুনর্বাসন করে, দিল্লি তাদেরকে পুনর্বাসন করে, আর সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, তার বেঁচে থাকার অধিকার নেই। তাই সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের চারিদিকে এমন এক পরিস্থিতির মধ্যে, যে পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কবজার মধ্যে রাখতে চায়, মুঠোর মধ্যে রাখতে চায়। ওরা আমাদের বাইরে যাবে কেন? যা বলবো আমরা তাই করবে, আমরা যাকে যেভাবে স্বীকৃতি দিব বাংলাদেশ তাই করবে। শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছে, কারণ উনি নিজের জনগণকে কৃতদাস হিসেবে রাখতে চান তার ক্ষমতার জন্য। আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে। এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে। বাংলাদেশে মানুষের যে নির্বাচন, ভোটের অধিকার, তার বেঁচে থাকার অধিকার, এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ক্ষমতা চাই, আমার সোনার হরিণ চাই, এটাই ছিল শেখ হাসিনার নীতি। আর এই নীতি তিনি বাস্তবায়ন করেছেন রক্তাক্ত পন্থায়, বর্বরচিত পন্থায়। তাই বন্ধুরা আমার, এই 5ই আগস্ট পর্যন্ত, জুলাইয়ের গণহত্যা 5ই আগস্ট পর্যন্ত যেটা চলেছে, এটা একটা অনেক বড় আত্মত্যাগ। এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন, তাদেরকে আরো বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা দেখতে হবে। কারণ ওরা হলো দেশের শত্রু, ওরাই দেশের মানুষের শত্রু, ওরা গণতন্ত্রের শত্রু। তাই ওরা যদি মাথা চাড়া দেয় তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। কিন্তু তাদের অনুচররা আছে এখনো প্রশাসনে, এখনো বিভিন্ন জায়গায়। তাদের অনেক কালো টাকা, সেই কালো টাকা তারা পাচার করেছে, আবার কিছু দেশের মধ্যে তারা অস্থিরতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে। এই যে আপনি দেখেছেন কিছুদিন ধরে যে গার্মেন্টসে অস্থিরতা, এই গার্মেন্টস অস্থিরতার মধ্যে ধরা যারা পড়ছে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে যুবলীগ, আওয়ামী লীগের লোক। আপনারা গণমাধ্যমে দেখুন, আপনারা তো সবাই গণমাধ্যমের মানুষ। তার মানে কি চক্রান্ত হচ্ছে? এটা কথার কথা নয়, এটা বাগড়ম্বর নয়, এটা সত্যিকার আপনার ঘটনা, এটা প্রকৃত ঘটনা। এই টাকা নিয়ে নানাভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা সতর্ক হন। এত বড় আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, সেই অর্জনকে ব্যর্থ করার জন্য নানা চেষ্টা প্রচেষ্টা চলছে। তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার, সেটি করে রাজনৈতিক দল যাদেরকে জনগণ পছন্দ করে, তারা যাতে ক্ষমতায় এসে সুচারুভাবে দেশ পরিচালনা এবং গণতন্ত্রের যে ধারাবাহিকতা, এবং আমরা যে কথাগুলি বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে, এবং যেটার আমরা ভুক্তভোগী, আইনের শাসন নিশ্চিত করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকানুনের শিকার হয়ে কারাগারে থাকতে না হয়, সেই প্রচেষ্টা নিতে হবে। এখনো পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন? এটা তো অত্যন্ত নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছিল কণ্ঠস্বরের উপর আপনার তরবারি রাখার জন্য। আমি নিজে বারবার অনেকবার কারাগারে গেছি, দেখি এই আইনে অনেক সাংবাদিক, অনেক মুক্ত চিন্তার যুবকরা কারাগারে তারা দিন যাপন করছে মাসের পর মাস। খাদিজা একটা স্বাধীন মত প্রকাশ করতেন, পোস্ট দিতেন ফেসবুকে, একটা ইউনিভার্সিটির ছাত্রী, সে প্রায় 12-13 মাস কারাগারের মধ্যে থেকেছে। তো ডিজিটাল নিরাপত্তা আইন কেন এখনো বাতিল করা হচ্ছে?